সকালে ঘুম ভাঙল আব্বুর চিল্লাচিল্লি শুনে। বাইরে আব্বু আম্মুকে বকা দিচ্ছে। তাড়াতাড়ি বাইরে আসলাম ঘর থেকে। আমাকে দেখে আব্বু বলতে লাগলো বেশি বেশি করে। এ একটা তৈরি হচ্ছে শয়তান, সারাদিন এর ওর সাথে ঘুরে বেড়াবে, রাতে ফোন নিয়ে বসে পড়বে। লেখাপড়া তো মনে হয় ভুলেই গেছে। আব্বু এসব কি আমাকে বললে? না, তোকে বলতে যাব কেন? আমার আর একটা ছেলে আছে না, তাকে বললাম। ও, তাহলে বাসার মধ্যে না চিল্লে বাইরে গেলেই তো পারতে। আচ্ছা, তুই কি আমার একটা কথাও শুনবি না? কি বলছো আব্বু? আমি তো সব কথাই শুনি। সব কথাই তো শুনিস, কিন্তু এইটা কেন শুনিস না? কোনটা? তুই ঢাকায় তোর আঙ্কেলের কাছে যা, ওখান থেকে লেখাপড়াটা শেষ কর। দেখো আব্বু, আমি ছাড়া তোমাদের কেউ তো নেই। আমি কি করে তোমাদেরকে একা করে চলে যাব বলো? ধুর বোকা ছেলে, আমাদের নিয়ে চিন্তা করিস কেন? ভুলে যাস না, তোর বাবা গণিতের শিক্ষক, যা বলে সব হিসাব করেই বলে। না, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আগেও বলছি, এখনো বলছি। আব্বু আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল আর জোর করতে লাগলো, চলেন কিছু অজানা তথ্য আপনাদেরকে দিয়ে আসি। আসলে আমার ইন্টারের রেজাল্ট অনেকটা ভালো হওয়ায় আমি সাহস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দেই আর আল্লাহর রহমতে টিকেও যাই। টিকে যাওয়ার পর থেকেই আব্বু ঢাকা তার বন্ধুর বাসায় যেতে বলে আমায়। সেখানে থেকেই লেখাপড়া করতে বলছে আমায়। অবশ্য আব্বুর বন্ধুটাও আমাকে অনেক ভালোবাসে। তিনিও তার বাসায় থেকে পড়াশোনা করতে বলছে। কিন্তু আব্বু আম্মুকে এখানে একলা করে রেখে যেতে মন চাচ্ছে না। বাকিটা গল্পেই জানতে পারবেন। কিরে, কি ভাবছিস এত? বল না, তোর বাবার ইচ্ছেটা পূরণ করবি। কি হচ্ছে সেটাই তো জানি না। বলো আব্বু, কি ইচ্ছে পূরণ করতে হবে আমায়? লেখাপড়া শেষ করে তুই অনেক বড় একটা অফিসার হবি, ভালো একটা মানুষ হবি। আমি সবার সামনে মাথা উঁচু করে বলবো, আমার ছেলে অনেক বড় অফিসার। আব্বু তুমি কাঁদছো কেন? সকাল সকাল কেঁদো না তো। আচ্ছা ঠিক আছে, নাও, তোমরা যখন এত করে বলছো আমি যাব। আমার কথা শুনে আব্বু খুব খুশি হলো, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আব্বু আম্মুকে ছেড়ে চলে যাব অন্য এক অচেনা শহরে। আচ্ছা বাবা, তুই রেডি হয়ে নে, আমি তোর জন্য টিকিট করে আনছি। আমি আর কিছু না বলে পেছনে ঘুরে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে কান্না শুরু করে দিছে। বলেন তো এখন কেমনটা লাগে? আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আমি যেতে চাই না আম্মু। তা বাবা, তোকে যেতেই হবে। তোর বাবার স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ তোকে করতেই হবে। তোকে নিয়ে আমরা দুই বুড়ো বুড়ি যে হাজার স্বপ্ন এঁকেছিলাম, সেগুলোর কি বাস্তব রূপ দিব না বল? আচ্ছা যাব, কান্না থামাও তো। সকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি খেতে দাও তো। আমি খেয়ে দিয়ে রুমে এসে আমার প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিলাম। একটু পরে আব্বু বাসায় আসলো আর আমার হাতে টিকিট ধরিয়ে বলল, 1 ঘন্টা পরে তোর ট্রেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ভঙ্গিমায় আবার নিজের কাপড় বই সব কিছু গুছিয়ে নিয়ে অনেক কান্নাকাটি করে বিদায় নিলাম আব্বু আম্মুর কাছ থেকে। আপনারা ভাবছেন এত বড় একটা ছেলে কাঁদছে কেন? আসলে সত্যি বলতে বাবা মাকে ছাড়া তেমন বাইরে থাকা হয়নি। এই প্রথমবার বাবা মাকে ছাড়া থাকতে হবে। খুব কষ্ট হচ্ছে, করার কিছু নাই। আব্বু আম্মুর দোয়া নিয়ে স্টেশনে চলে আসলাম। নির্ধারিত সময় মতো ট্রেন আসলো। আমিও ট্রেনে উঠে নিজের সিটটা খুঁজে বসে পড়লাম। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারি নাই। ঘুম ভাঙল পাশের সিটে ভদ্রলোকের ডাকে। আপনি কোথায় নামবেন? কমলাপুর। তাহলে আমি ডাক না দিলে হয়তো মিস করতেন। কেন? এই যে স্টেশনে ঢুকেছেন, এটাই কমলাপুর রেল স্টেশন। ও, ধন্যবাদ আপনাকে। আমি কখন যে ঘুমিয়ে পড়ছি টেরই পাইনি। কমলাপুর স্টেশনে নেমে আঙ্কেলকে ফোন দিলাম। আঙ্কেল ফোন রিসিভ করলো। সালাম দিলাম। আঙ্কেল সালাম নিল। আঙ্কেল আমি কমলাপুর চলে আসছি। এখন কোথা থেকে কোথায় আসবো? আচ্ছা বাবা, আমি একটা কাজে ব্যস্ত আছি, না হলে আমি গিয়ে নিয়ে আসতাম। কিছু মনে করো না, আমি মেসেজ করে ঠিকানাটা লিখে দিচ্ছি, তুমি যে কোনো একটা রিক্সা নিয়ে চলে আসতে পারবে। আচ্ছা। ফোনটা কেটে দিলাম। একটু পরে ফোনে মেসেজ আসলো আঙ্কেলের নাম্বার থেকে। আমি একটা রিক্সা নিয়ে আঙ্কেলের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলাম। আমি নাকি ছোট থাকতে আব্বুর সাথে একবার আসছিলাম, মনে পড়ছে না। রিক্সা অনেক বড় একটা বাসার সামনে দাঁড় করালো। আমি নেমে বাড়ি নাম্বার চেক করলাম। এটাই সে আঙ্কেলের বাসা। বাহ, এত বড় বাড়ি! আমি রিক্সা ভাড়া দিয়ে পরিচয় দিয়ে ভিতরে ঢুকতে যাব, ঠিক তখনই কেউ আমাকে পেছন থেকে খুব জোরে একটা ধাক্কা মারলো। আমি তাল সামলাতে না পেরে সামনে একটা মেয়ে আসছিল।
আমি তার উপরে পড়ে যাই। মেয়ে তো বললে ভুল হবে, একটা ছেলে জিন্স শার্ট প্যান্ট পরে আছে। আমি মেয়েটার উপর থেকে খুব তাড়াহুড়ো করে উঠতে লাগলাম, কিন্তু আবার বাধা দিল। মেয়েটার চুল আমার শার্টের বোতামে লেগে যায়। আমি চুলগুলো সরিয়ে দিলাম আর উঠে পড়লাম মেয়েটার উপর থেকে। আমি সরি বলতে যাব ঠিক তখনই। আমাকে মারলেন কেন? মেয়েটি কোনো কথা না বলে চোখ পাকিয়ে চলে গেল। বুঝলাম না কে এই মেয়েটা, চোখ পাকিয়ে চলে গেল। আবার একটু সামান্য ভুলের জন্য চড়ও মেরে গেল। ধুর, বড় লোকের সব বড় বড় ব্যাপার। যাই হোক, 2-5 না ভেবে বাসার ভিতরে প্রবেশ করলাম। দরজার বেল চাপতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল। আমি আঙ্কেলকে সালাম দিলাম। আরে মেঘ বাবাজি যে অনেক বড় হয়ে গেছো তো। জি আঙ্কেল, আপনাদের দোয়ায়। তোমার আব্বু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। তুমি আসছো ভালো হয়েছে। বাসায় আমি আর আমার মেয়ে ছাড়া এই বাড়িতে আর তেমন কেউ থাকে না। আমিও সারাদিন অফিসে থাকি, আমার মেয়েও সারাদিন কলেজে আর বন্ধু বান্ধবী নিয়ে থাকে। তোমার থাকতে সমস্যা হবে না তো? কি যে বলেন না, সমস্যা হবে কেন? যদিও কোনো সমস্যা হয় তাহলে নিজের বাবা মনে করে সব বলবে, শরম করবা না। ওকে? ঠিক আছে আঙ্কেল। ওকে, চলো তোমার রুমটা দেখিয়ে দেই। আঙ্কেল আমাকে আমার রুম দেখিয়ে দিয়ে অফিসে চলে গেল। আসলে আঙ্কেল আমাকে রিসিভ করার জন্যই বাসায় ছিল, আর আন্টি অনেক দিন আগেই গত হয়েছে। আর শুনলেনই তো, একটা মেয়ে আছে, তবে আমি তাকে এখনো দেখিনি। শুনেছি সেও নাকি আমার বয়সেরই, আর আমি যে কলেজে ভর্তি হয়েছি সেও নাকি সেই কলেজেই পড়ে। আচ্ছা, এত কিছু একবারে জানার দরকার নেই, আপনারা ভিডিও দেখেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। আমি আমার রুমটা একটু গুছিয়ে নিলাম। আসলে রুম গুছানোই ছিল আগে থেকে। আমি আমার কাপড়গুলো খালি একটু গুছিয়ে নিলাম আর কি। তারপরে দিলাম একটা ঘুম। দুপুর 2টায় ঘুম ভাঙলো আঙ্কেলের ডাকে। মেঘ ওঠো, দুপুরের খাবার খেয়ে আবার ঘুমিয়ে। জি আঙ্কেল, আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা। আঙ্কেল চলে গেল। আমিও উঠে পড়লাম বেড থেকে, ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম। তারপর আমি ধীরে ধীরে হাঁটি হাঁটি করে নিচে নেমে আসলাম। নিচে এসে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম।